সো আমরা ফার্মাকোলজির পাস্ট টেস্টের কোশ্চেন সলভ করছি। প্রিভিয়াসলি বেশ কিছু কোশ্চেন সলভ করা হয়েছে। এখানেও আমরা ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি বা থেরাপিউটিক্স অ্যান্ড টক্সিকোলজি যেভাবে বলি না কেন সেটা কোশ্চেন সলভ করবো। এই সেগমেন্ট আসলে টক্সিকোলজি কোশ্চেন সলভটাই আমরা একটু বেশি করবো। MRCP পার্ট 1 এবং MRCP পার্ট 2 এরা টক্সিকোলজি থেকে এরা আসলে অনেকগুলো কোশ্চেন করে, এবং টক্সিকোলজি থেকে ওদের বেশি কোশ্চেন করার সবচেয়ে কম মানে লজিক্যাল রিজন সেটা হচ্ছে ওদের যে অ্যাকিউট মেডিসিন বা ইমার্জেন্সি মেডিসিন, এখানে ওরা প্রচুর পরিমাণ ড্রাগ ওভারডোজ ওদের আসলে ডিল করতে হয়। সো এই কারণে MRCPতে আসলে এটাকে খুব ফোকাস করা হয় অ্যাকচুয়ালি। সো আমরা শুরু করি। সো এখানে বলা যাচ্ছে একটা সিনারি হচ্ছে এরকম যে দুইটা পেশেন্ট একই বাসা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সো তারা রেনোভেশন ওয়ার্ক করতেছিল এবং আমরা সাসপেক্ট করছি যে দেয়ার ইজ কার্বন মনোঅক্সাইড পয়জনিং। কার্বন মনোঅক্সাইড পয়জনিংটা আসলে ইউকেতে খুব কমন হয়, বিকজ ওদের দেশে ওরা শীতকালে লাইক বাসা গরম করার জন্য গ্যাস পোড়ায় বা কাঠ পোড়ায়। সো ওই মোমেন্টে সেখানে কার্বন মনোঅক্সাইড প্রডিউস হয় এবং সেখান থেকে কার্বন মনোঅক্সাইড পয়জনিং হয় এবং দেখা যাচ্ছে কাইন্ড অফ সাইলেন্টলি ঘটনাগুলো ঘটে যায়। সো ভেরি কমন, বিশেষ করে উইন্টারে ব্যাপারটা একটু বেশি কমন হয়। সো এখন বলা হচ্ছে যে সিভিয়ার কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের ফিচার কী, হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার, যেটা আসলে ইন্ডিকেট করে যে সিভিয়ার পয়জনিং হয়েছে। সো আমরা একটু অপশনগুলোকে দেখি। সো প্রথম অপশন বলা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 9%। এটা আসলে সিভিয়ার পয়জনিংকে ইন্ডিকেট করে না, কারণ হচ্ছে একটা নর্মাল পার্সনে কার্বন মনোক্সাইড কনসেন্ট্রেশন 5%-এর সমান বা তার কম থাকবে, কিন্তু যারা স্মোকারে আমরা কার্বন মনোক্সাইড কনসেন্ট্রেশন অ্যারাউন্ড 10% পর্যন্ত পাইতে পারি। সো স্মোকারের যদি আমরা এটা 10% কার্বন মনোক্সাইড নর্মালি পাই, সো সেখানে 9% কীভাবে সিভিয়ারিটি হয়? সো এটা আসলে লজিক্যাল না। দেন হেডেকের ব্যাপারটা হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের খুব আর্লি প্রেজেন্টেশন হচ্ছে হেডেক। সো হেডেক পেশেন্টের থাকবে, দ্যাট ইজ ভেরি কমন, বাট সেটা সিভিয়ারিটিকে আসলে ইন্ডিকেট করে না। থার্ড সেটা হচ্ছে আপার লিম্বের এখানে ফাইন মোটর কোঅর্ডিনেশনটা ইম্পেয়ার্ড হচ্ছে। সহজ কথা হচ্ছে সেরেবেলার ফাইন্ডিংস। সো সেরেবেলার ফাইন্ডিংস কিছু পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু স্টিল এটা আসলে সিভিয়ারিটিকে আসলে ইন্ডিকেট করে না। আরেকটা বলছে যে ব্লাড প্রেশার 100 মিলিমিটার মার্কারি থেকে নিচে নেমে আসে। অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইড পয়জনিং আমরা হিমোডাইনামিক এই ইস্যুগুলো আসলে ভাবে দেখি না যে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ব্যাপারটা এটা হয় না। পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টিস্যু হাইপোক্সিয়া হয়, যেহেতু অক্সিজেন সাপ্লাই মানে মিনিমাইজড হয়ে যায়। সো হাইপোক্সিয়া হয়, কিন্তু এখানে আসলে বিপি ফল করবে ব্যাপারটা এরকম না। সো বাকি থাকে হচ্ছে এসটি সেগমেন্ট ডিপ্রেশন, ইন লিড V4 V5 V6 রেস্টিং স্টেট আছে। সো আসলে এটা ঠিক আছে। মূল ব্যাপার হচ্ছে যে সকল পেশেন্টের আগে থেকেই পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে, বা যে সকল পেশেন্টের আগে থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, সো এই ধরনের পার্সনের ক্ষেত্রে কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের ক্ষেত্রে টিস্যু হাইপোক্সিয়া বা টিস্যু ইস্কেমিয়া এই ইভেন্টগুলো আরও বেশি প্রমিনেন্ট হয়ে যায়। সো দেখা যাচ্ছে যাদের আগে থেকেই হয়তো বা ইস্কেমিক হার্ট ডিজিজ ছিল, সো এরকম পার্সনের ক্ষেত্রে কার্বন মনোক্সাইড পয়জনিং হলে আমরা দেখি যে তাদের ক্ষেত্রে কার্ডিয়াক ইভেন্টগুলো হওয়ার রিস্ক বেড়ে যায়, বা ইভেন এমনও হতে পারে যে পেশেন্টের স্ট্রোক ডেভেলপ করার সাসেপ্টিবিলিটি বেড়ে যায়। সো ইসিজিতে এখানে আমি চেস্ট লিডে যদি এসটি ডিপ্রেশন পাই, এসটি ডিপ্রেশন এখানে পাওয়ার একটা আছে। সো যদি একটা কার্বন মনোক্সাইড আমাদের পয়জনিংয়ের ক্ষেত্রে পেশেন্ট যদি এরকম এসটি ডিপ্রেশন ডেভেলপ করে, সেইটাকে আমরা সিভিয়ারিটি হিসেবে কাউন্ট করবো, যে পেশেন্টের একটা স্ট্রোক হয়ে গেল বা একটা এমআই হয়ে গেল, বা একটা পেশেন্টের হয়তো বা অ্যাকিউট করোনারি সিনড্রোম ডেভেলপ করলো, এরকম কিছু হলে সেটাকে ডেফিনেটলি আমরা সিভিয়ার হিসেবে অ্যাড্রেস করবো। সো যেহেতু এখানে আসলে আমাদের কার্ডিয়াক পেশেন্টের প্রেজেন্টেশন আসছে, সো এইটা এখানে সিভিয়ারিটি হিসেবে অ্যাড্রেসড হবে। আমরা এবার পরের কোশ্চেনে যাই। সো এখানে আমরা দেখছি একটা 67-year-old একজন ম্যান, তার লং স্ট্যান্ডিং অ্যাজমা আছে, সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে। তার একটা ইন্টেনশনাল থিওফাইলিন ওভারডোজ হয়েছে। সো বেসিক্যালি থিওফাইলিন ওভারডোজ ইউকেতে ভেরি মাচ কমন। সাধারণত অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ পেশেন্টদেরকে থিওফাইলিন দেওয়া হয়। সো সে বলতেছে যে 20টা থিওফাইলিন ট্যাবলেট সে 1 ঘন্টা আগে খেয়ে আসছে। সো এখন বলা হচ্ছে সিভিয়ার থিওফাইলিন টক্সিসিটি কী সাজেস্ট করবে, মানে কি হলে এটাকে আমরা সাজেস্ট করব। সো আমরা অপশনগুলো দেখি। একটা বলছে হাইপার ক্যালেমিয়া, এটা আসলে ট্রু না। থিওফাইলিন টক্সিসিটি হলে সেখানে পটাশিয়াম লেভেল কমে যায়, সেটা হাইপোক্যালেমিয়া হবে। সো এখানে হাইপার লিখছে, সো দিস ডাজন্ট হ্যাপেন। একটা বলছে হাইপোগ্লাইসেমিয়া, আর একটা বলতেছে সিভিয়ার নসিয়া ভমিটিং, একটা বলতেছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, একটা বলতেছে রাইট বান্ডারবাস ব্লক।
সো থিওফাইলিন টক্সিসিটিতে আমরা আসলে সত্যি কথা বলতে হাইপারগ্লাইসেমি এক্সপেক্ট করি, এখানে হাইপোগ্লাইসেমি হবে, ইটস নট লাইক দ্যাট। সো হাইপারগ্লাইসেমিয়া এক্সপেক্ট করি আমরা। সো এখানে হাইপো হওয়াটা আসলে আনইউজুয়াল, এটা হয় না। আরেকটা বলছে যে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এটাও আসলে ভুল। আমরা আসলে থিওফাইলিন টক্সিসিটিতে দেখি পেশেন্টের সাইনাস ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, সাইনাস ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে। সো ব্র্যাডিকার্ডিয়া আসলে হয়, এখানে হয় না। আরেকটা বলছে এখানে আরবিবিবি ডেভেলপ করতেছে। সো দিস অলসো ডাজেন্ট হ্যাপেন। আমরা আসলে থিওফিলিন টক্সিসিটিতে নসিয়া অ্যান্ড ভমিটিং ডেভেলপ করতে দেখি, দ্যাট ইজ ভেরি কমন। ইউজুয়ালি পেশেন্টের প্রেজেন্টেশন থাকে তার নসিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, অনেক পেশেন্টের ক্ষেত্রে সিজার ডেভেলপ করতে পারে, হাইপোক্যালিমিয়া হয়, বা পেশেন্টের প্যালপিটেশন হয়, দেখা যাচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, এইগুলো হইতে পারে, এবং এইটাই থাকে। কিন্তু এখানে আমরা আসলে আরবিবিবি এরকম ইউজুয়ালি পাই না। সো কারেক্ট আনসার এখানে আসলে সিভিয়ার নসিয়া অ্যান্ড ভমিটিং, যে পেশেন্টের এক্সেসিভ ভমিটিং থাকে, নসিয়া থাকে, এটা খুব সাজেস্টিভ হয়। সো এইটাকে এখানে আমাদের কারেক্ট আনসার হবে। দ্য কারেক্ট আনসার ইজ সিভিয়ার নসিয়া অ্যান্ড ভমিটিং, এবং এটা আসলে স্ট্রংলি ডক্টরকে সাজেস্ট করে। আচ্ছা, সো এবার আমরা পরের কোশ্চেনে আসি। এখানে বলা হচ্ছে একটা 54-year-old একজন গার্ডেনার, তার লং স্ট্যান্ডিং ডিপ্রেশনের জন্য পরবর্তী সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে কেন? সে কিছু পেস্টিসাইড প্রোডাক্ট ওভারডোজ হয়েছে। সো গার্ডেনার যেহেতু বাগানে মালি হিসেবে কাজ করে, সো পেস্টিসাইড পয়জনিং এদের ক্ষেত্রেই আমরা কমনলি দেখি। সো পেশেন্টের যেইটা সে ওভারডোজ করছে সেখানে লেখা প্যারাখোয়াট। এখন বলছে যে প্যারাখোয়াট টক্সিসিটির মেইন মেকানিজমটা আসলে কি? সো প্যারাখোয়াট টক্সিসিটি কিন্তু আসলে বাংলাদেশেও আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখি, এটা খুবই কমন। সো এখানে আসলে বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স হিয়ার, যে যখন একটা পার্সন আসলে প্যারাখোয়াট নেয়, প্যারাখোয়াটটা আসলে খুব র্যাপিডলি অ্যাবজর্বড হয়, ভেরি র্যাপিড অ্যাবজর্পশন। এখন যখন এখানে র্যাপিড অ্যাবজর্পশন আমরা আসলে পাবো, র্যাপিড অ্যাবজর্পশনের পরে দেখা যাচ্ছে ড্রাগটা নর্মাল আসলে লাংসে চলে যায়, লাংসে সিকুয়েস্ট্রেটেড হয়, এবং সেইখানে তো অক্সিজেন আসে। সো অক্সিজেন আসলে প্যারাখোয়াটের ওইখানে পরে আমরা দেখি যে হাইড্রোজেন পারঅক্সাইড বা সুপার অক্সাইড এইগুলো আসলে প্রডিউস হয়। সো সেইটার জন্য পরবর্তীতে আসলে অক্সিজেন ফ্রি রেডিক্যাল যেগুলো তৈরি হয়, এইটার জন্য ডিরেক্টলি সেল ইনজুরি হয়, সেল ডেথ হয়। সো এইসব পেশেন্ট আসলে এই ঘটনাটা ঘটে। সো অ্যাকচুয়ালি প্যারাখোয়াট টক্সিসিটিতে যেটা হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেটা আসলে ডিরেক্ট সেল ইনজুরি করে, সেখান থেকে সেল ডেথ হয়। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আর আমি এখানে বাকি অপশনগুলো দেখলাম না, বিকজ এইখানে কারেক্ট আনসার আসলে এটা। এখানে একটা কথা লেখা আর্লি ডেথ ডিউ টু পালমোনারি ফাইব্রোসিস, এটা আসলে ভুল। পালমোনারি ফাইব্রোসিস হইতে সময় লাগে, অ্যাটলিস্ট 6 সপ্তাহ সময় লাগবে। সো আর্লি ডেথ তো এখানে হবে না। লিভার ইনজুরি ইজ নট দ্যাট কমন। আমরা এখানে রেনাল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হইতে দেখি, এখানে আমরা পালমোনারি মানে ইম্পেয়ারমেন্ট দেখি, বাট লিভার ইনজুরি ওইভাবে আমরা আসলে দেখি না। ইসোফেজিয়াল ইরিটেশন বা অবস্ট্রাকশন এগুলো নট কমন। টিস্যু হাইপোক্সিয়া, এখানে টিস্যু ডিরেক্ট সেল ইনজুরি অ্যান্ড সেল ডেথ হয়। সো নট দিস ওয়ান। সো দ্য কারেক্ট আনসার ইজ দিস অপশন। ঠিক আছে, আমরা পরের অপশনে চলো, পরের কোশ্চেন চলো, যেখানে বলা হচ্ছে 4 পেশেন্টস এমার্জেন্সি ডিপার্টমেন্টে গেছে আনইউজুয়াল ভ্যাপর অ্যাট এ লোকাল সুপার মার্কেট, তার এখানে এক্সপোজার হয়ে গেছে। সো এরপরে অ্যাম্বুলেন্স আসছে, ফার্স্ট রেসপন্ডাররা এটা ডিটেক্ট করছে যে একটা কেমিক্যাল রিলিজ, এবং মোটা দাগে পরবর্তীতে আমরা অ্যালার্টেড হলাম যে পেশেন্ট সারিন গ্যাসে এক্সপোজড হয়েছে। সো সারিন গ্যাস আসলে কেমন? এটা এক ধরনের নার্ভ এজেন্ট। ইফ আই এম নট মিস্টেকেন, কয়েক বছর আগে, আমি এখন ক্লাসটা নিচ্ছি হচ্ছে 2026 সালে, সো মেবি অ্যারাউন্ড 8-10 বছর আগের ঘটনা হয়তো, বা একটু আগে পরে হতে পারে, এরকম একটা সারিন গ্যাস পয়জনিংয়ের একটা হিস্ট্রি, এরকম একটা ইভেন্ট মোটামুটি বেশ আলোচনা হচ্ছিল। সো এগুলো এক ধরনের নার্ভ এজেন্ট আসলে। সো হোয়াট হ্যাপেন্স উইথ সারিন গ্যাস যেটা করে সেটা হচ্ছে কাইন্ড অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ের মতো, একটা ওপিসি পয়জনিং, আর সারিন গ্যাসের ইফেক্ট অলমোস্ট সিমিলার আমরা পাই। সো হোয়াট হ্যাপেন্স এর, যে কোনো পেশেন্টকে যদি সারিন গ্যাস এক্সপোজার আমরা আসলে হতে দেখি, এটা আসলে যে অ্যাসিটাইল কোলাইন ট্রান্সফারেজ যে এনজাইমটা আছে, অ্যাসিটাইল কোলাইন ট্রান্সফারেজ এনজাইম যেটা আছে, এই এনজাইমটাকে তারা আসলে ইনহিবিট করে। সো যদি অ্যাসিটাইল কোলাইন ট্রান্সফারেজ এনজাইমটা যদি আসলে ইনহিবিটেড হয়, সরি ট্রান্সফারেজ বলি কেন, অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ হবে। সো অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ, সরি আমি ভুল করে ট্রান্সফারেজ বলতেছি। সো অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ যে এনজাইমটা আছে এটা আসলে ইনহিবিটেড হবে। সো এটা ইনহিবিটেড হলে যেটা হবে, অ্যাসিটাইল কোলাইনের যে ব্রেকডাউনটা হচ্ছিল,
এই ব্রেকডাউনটা আর হবে না। সো ব্রেকডাউন না হলে সাইন্যাপটিক লেফটে অ্যাসিটাইলকোলাইন আরও বেশি সময় ধরে ফাংশন করতে পারবে। সো হোয়াট উইল হ্যাপেন হেয়ার, যে এইখানে আমরা আসলে একটা প্যারাসিম্প্যাথোমিমেটিক ইফেক্ট পাবো, রাইট? সো এখানে আমরা কী পাবো, প্যারাসিম্প্যাথোমিমেটিক ইফেক্ট। সো প্যারাসিম্প্যাথোমিমেটিক ইফেক্ট অর্থাৎ প্যারাসিম্প্যাথিক ইফেক্টটাই পাবো। তাহলে আমরা এক এক করে আসি, অপশনগুলো দেখি। একটা হচ্ছে হাইপার স্যালিভেশন, ইয়েস দিস উইল হ্যাপেন। আমরা জানি যে আমাদের যে স্যালিভারি গ্ল্যান্ড এখানে M3 রিসেপ্টর আছে, M3 রিসেপ্টরে প্যারাসিম্প্যাথোমিমেটিক ইফেক্ট হলে সেখানে হাইপার স্যালিভেশন হবে, দ্যাটস কারেক্ট। হাইপোটেনশন আমরা এখানে অতটা এক্সপেক্ট কি করব, হাইপার স্যালিভেশন যতটা ভাবে দেখি, নট দ্যাট ওয়ান। আমরা এখানে হয়তো বা হার্ট রেটের একটা চেঞ্জ এক্সপেক্ট করতে পারি, কিন্তু হাইপোটেনশন ওইভাবে আমরা আসলে এক্সপেক্ট করি না আসলে। ইন্টেন্স কাফ, দিস ডাজন্ট হ্যাপেন অ্যাকচুয়ালি। মাইড্রিয়াসিস, নো, এখানে আমাদের মাইড্রিয়াসিস নো, অ্যাকচুয়ালি প্যারাসিম্প্যাথিক ইফেক্ট হলে মিওসিস হবে। সো মাইড্রিয়াসিস না। ট্যাকিকার্ডিয়া, এখানে আসলে ব্র্যাডিকার্ডিয়া হবে। এখানে যে ব্লাড প্রেশার যে একদমই কমে না এটা আসলে বলা টাফ, কিন্তু হাইপোটেনশন হয়ে যাবে বাট এরকম না, হয়তো বা ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে একটু ব্লাড প্রেশার কমতে পারে, কিন্তু একদম হাইপোটেনশনটা এখানে আমরা এখানে হাইপার স্যালিভেশনটাকে আমরা একদম টু অবভিয়াসলি বলতে পারি যে অ্যাটলিস্ট হাইপার স্যালিভেশন ডেফিনেটলি হবে। সেখানে আসলে এই দুইটা অপশন নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হইতে পারে, কিন্তু এখানে বেস্ট অ্যান্সার আমাদেরকে চুজ করতে হবে। কোনটা 100% হবে আমি কনফার্ম, সেটা হচ্ছে দিস ওয়ান ইজ কনফার্ম। হ্যাঁ, ব্র্যাডিক আইডিয়া হলে সেখান থেকেও কিন্তু বিপি কমতে পারে, দ্যাট মাইট হ্যাপেন, কিন্তু এটা সব জায়গায় হবে এরকম কোনো গ্যারান্টি নেই, এটা প্লাস মাইনাস। বাট হাইপার স্যালিভেশন ইজ এ মাস্ট, এটা ডেফিনেটলি থাকবে। সো ওপিসি পয়জনিংয়ের ক্ষেত্রে যেটা পাবো এখানেও সিমিলার ব্যাপার, সেখানে হাইপার স্যালিভেশনটাই থাকবে এবং এটাই এখানে কারেক্ট আনসার। সো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলা হচ্ছে 4 পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে আফটার এক্সপোজার টু অ্যান আনইউজুয়াল ভেপর। আচ্ছা, সেম কোশ্চেন আমি 2বার দিয়ে দিছি। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাই। সেখানে বলা হচ্ছে যে একটা 18-year-old একজন ওয়েম্যান ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে অ্যাসপিরিনের একটা ইন্টেনশনাল ওভারডোজ 30 মিনিটস আগে। আচ্ছা, অ্যাসপিরিন ওভারডোজ, অ্যাসপিরিন কি স্যালিসাইলেট পয়জনিং ইজ ভেরি কমন ওদের দেশে, ইউকেতে স্যালিসাইলেট পয়জনিং ভেরি কমন। তো স্যালিসাইলেট পয়জনিং হলে আসলে যেটা হয় পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে মিক্সড টাইপ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার দেখি। আমরা দেখি পেশেন্টের একদিকে রেসপাইরেটরি অ্যালকালোসিস, অন দ্য আদার হ্যান্ড আরেকদিকে তার মেটাবলিক অ্যাসিডোসিস হয়। সো এই ব্যাপারটা আসলে ডেভেলপ করে। অন দ্য আদার হ্যান্ড এখানে আরেকটা জিনিস আমরা আসলে দেখি, সেটা হচ্ছে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। যদি এমন হয় যে একটা অ্যাসপিরিন পয়জনিংয়ের পেশেন্ট আমাদের কাছে 1 ঘন্টার মধ্যে আসে, সেখানে আমরা পেশেন্টকে চারকোল দিয়ে দিই, অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দিই, যেটা আসলে ড্রাগের অ্যাবজর্পশনটাকে কমাইতে পারে। সো অ্যাসপিরিন পয়জনিং হলে ডেফিনেটলি টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যদি পেশেন্ট 30 মিনিটের মধ্যে আসতে পারে দেন আমরা ডেফিনেটলি পেশেন্টকে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে দেবো অ্যাজ এ পার্ট অফ আওয়ার ম্যানেজমেন্ট। সো এখানে পেশেন্টকে বলে দিয়েছে যে 30 মিনিটস। অ্যাসপিরিন পয়জনিং থাকলেই পরীক্ষায় কোশ্চেনটাকে দেখতে হবে যে সময় কী বলছে। যদি 1 ঘন্টার নিচে সময় হয় ডেফিনেটলি আমরা চারকোল দিয়ে দিব। তাহলে এবার আসি, এখানে বলছে অ্যালকালাইন ডাইইউরেসিস, আমাদের এটা না। ইন্ট্রাভেনাস ফুরোসেমাইড নট নেসেসারি হেয়ার। এখানে ইনসুলিন বা গ্লুকোজ এগুলো কোনো মানেই হয় না। এখানে মাল্টিডোজ ওরাল অ্যাক্টিভেটেড চারকোল, এইটা আমরা আসলে করি। আরেকটা বলছে ওরাল সোডিয়াম বাইকার্বনেট। আমাদের যদি অ্যাসিডোসিসের ট্রিটমেন্ট করার জন্য সোডিয়াম বাইকার্বনেট দিতেও হয়, সেটা আমি আইভি রুটে দিব, ওরাল রুটে দিয়ে তো আমার এখানে লাভ নাই। সো কারেক্ট আনসার আসলে এটাই হবে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। সো এখানে বলা হচ্ছে 24-year-old একজন ম্যান ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তাকে নিয়ে আসা হয়েছে। সে কলাপসড অবস্থায় তাকে পাওয়া গেছে, স্ট্রিটে রাস্তায় কলাপসড অবস্থায় ছিল, সাসপেক্টেড একটা ড্রাগ ওভারডোজ। এখন পেশেন্টের আমরা পরে দেখলাম তার হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজ লেভেল 1.8, এবং তখন আমরা আইভি ডেক্সট্রোজ অ্যাডমিনিস্ট্রেশন করলাম। এখন কোশ্চেন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার জন্য কোন ড্রাগটা রেসপন্সিবল হইতে পারে। সেখানে আমাদের কিছু অপশন আছে, একটা হচ্ছে আয়রন, মেটফরমিন, প্রেডিসোলন, প্রোপ্রানোনল, থিওফাইলিন। সো এক এক করে আসি। আয়রন ওভারডোজ হতে পারে। আয়রন ওভারডোজ হলে নর্মালি আমরা সেখানে হাইপারগ্লাইসেমিয়া দেখি। সো আয়রন ওভারডোজে ইউজুয়ালি পেশেন্ট নসিয়া, ভমিটিং এইগুলো নিয়ে আসে, অ্যাবডোমিনাল পেইন থাকে, পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া থাকতে পারে। এবার সে মেটফরমিন ডায়াবেটিসে আমরা দিই ট্রু, বাট মেটফরমিনে কখনো হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়া এগুলো হয় না। সো মেটফরমিনের সাথে হাইপোগ্লাইসেমিয়া যাবে না। মেটফরমিন ওভারডোজ থাকলে কী হতে পারে, ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, বাট নট hypoglycemia. Metformin doesn't cause hypoglycemia.
সো এটাও কারেক্ট অ্যান্সার না। একটা হচ্ছে প্রেডনিসোলোন। স্টেরয়েড দিলে কি হবে? সুগার লেভেল বেড়ে যাবে, সো সেখানেও আমরা হাইপারগ্লাইসেমিয়াই হইতে দেখি, তাই না? সো স্টেরয়েড দিলে হাইপারগ্লাইসেমিয়া হবে। প্রোপ্রানোলল, এটা একটা বেটা ব্লকার। প্রোপানোলল কজ হাইপোগ্লাইসেমিয়া, প্রোপানোল থেকে হাইপোগ্লাইসেমিয়া হয়। সো এটা আসলে কারেক্ট অ্যান্সার, প্রোপানোলল থেকে আমাদের হাইপোগ্লাইসেমিয়া হয়। আরেকটা বলছে থিওফাইলিনের জন্য হাইপারগ্লাইসেমিয়া হতে দেখি আমরা, হাইপারগ্লাইসেমিয়া। সো কারেক্ট অ্যান্সার আসলে প্রোপ্রানোলল। এবং বেটা ব্লকার ওভারডোজ যদি হয় সেখানে আমরা ট্রিটমেন্টে কী করি? আমরা আইভি রুটে পেশেন্টে গ্লুকাগন দিই। গ্লুকাগন যদি দিই, গ্লুকাগন কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়াকে কারেক্ট করে ফেলবে। সো প্রোপ্রানোলল দিলে আমাদের তাহলে গ্লুকাগন আমরা পাবো। প্রোপ্রানোলল যদি কারো পেশেন্টের টক্সিসিটি হয় সেখানে কী পাবো? হাইপোগ্লাইসেমিয়া হবে, সেখানে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া হবে, ব্লাড প্রেশার অল্টারেশন দেখবো আমরা, বিপি কমে যাবে। সো আইভি গ্লুকাগন দিলে প্রবলেম সলভ হয়ে যায়। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোপ্রানোলল, এবং এটার সলিউশন কি? আইভি গ্লুকাগন। ঠিক আছে, মোস্ট প্রবাবলি আমাদের একটা প্রশ্ন মনে থাকতে পারে এই সেশনে। আচ্ছা আমরা দেখি তাও। সেখানে বলা হচ্ছে হসপিটালে আমরা পাচ্ছি যে ইয়োর হসপিটাল হ্যাজ বিন অ্যালার্টেড টু দ্য পসিবিলিটি অফ নিয়ার বাই কেমিক্যাল স্পিল। আশেপাশে কোনো একটা জায়গায় কেমিক্যাল একটা বিস্ফোরণ বা ছড়াই গেছে, কিছু একটা হয়েছে। সো নাম্বার অফ পেশেন্ট আর অন দ্য ওয়ে টু দ্য হসপিটাল, এবং কেমিক্যালে আমরা একটা রটেন এগের গন্ধ পাচ্ছি, মানে জানা গেছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা হসপিটালে আছি। সো আশেপাশে কোনো একটা জায়গায় কোনো একটা ফ্যাক্টরি ব্লাস্ট করছে বা যে কোনোভাবে সেখান থেকে একটা গ্যাস ছড়াই পড়ছে। সো আশেপাশে অনেকগুলো মানুষ অ্যাফেক্টেড হয়ে গেছে। সো এখন এই পেশেন্টগুলো রাস্তায় আছে, তারা আমাদের কাছে পৌঁছাচ্ছে, আমরা এইটুকু নিউজ পাইছি। সো এর মধ্যে আসলে নিউজ পাওয়ার অর্থকে আমাদেরকে রেডি হইতে হবে। তো আমাদের কী রেডি হব? রেডি হওয়ার জন্য আগে জানতে হবে এখানে আসলে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। সো আমরা এটা জানতে পারছি যে একটা গ্যাস এটা ছড়াই গেছে, যে গ্যাসের একটা রটেন এগের একটা গন্ধ পায়। সো প্রশ্ন হচ্ছে কোন গ্যাস এজেন্ট এটা হইতে পারে? একটা বলছে আর্সেনিক, সায়ানাইড, হাইড্রোজেন সালফাইড, ন্যাফথালিন, সেলেনিয়াম। সো এটার কারেক্ট আনসার আসলে হাইড্রোজেন সালফাইড। এটা আমি আসলে কীভাবে জানি? আমি ক্লাস 9-এর কেমিস্ট্রি বইতে এটা পড়ছি যে হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। সো আমি এটা থেকে অ্যান্সারটা বলে দিলাম। আমি মেডিকেলের কোনো বইয়ে এটা পাইছি কিনা আমি জানি না। আমি এটা ক্লাস 9-এর কেমিস্ট্রিতে পড়ছিলাম, আমার সেটা এখনও মনে আছে। সো আমি ওটাই এখান থেকে বলতেছি। সো এটা আসলে কাইন্ড অফ কমন সেন্সের কোশ্চেন হয়ে গেছে, বা বেসিক জিকে নলেজের মতো একটা কোশ্চেন হয়ে গেছে। বাট এমআরসিপিতে আসলে এরকম প্রশ্ন মাঝে মাঝে একটা চলে আসতে পারে, মানে খুব বেশি অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা পরের কোশ্চেন আসে, মোস্ট প্রবাবলি এটার পর আমাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা আরও দুটা কোশ্চেন আছে, ঠিক আছে আমরা পরের কোশ্চেনে আসি। সেখানে বলা হচ্ছে আমরা একটা পেশেন্টকে রিভিউ করতেছি, যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সাসপেক্টেড ওভারডোজের জন্য তাকে রেফার করা হয়েছে। পেশেন্ট খুবই অ্যাংশিয়াস, টিয়ারফুল, চোখ দিয়ে পানি বেরোয় যাচ্ছে, কান্নাকাটি করতেছে, কিন্তু সে আসলে কোনোভাবেই বলতেছে না সে আসলে কী খাইছে। এখন এক্সামিনেশনে আমরা দেখলাম পিউপিলটা ডায়ালেটেড হয়ে আছে, সে কোনোভাবেই জানাচ্ছে না সে এক্স্যাক্টলি কী ওভারডোজ করছে। মানে একটা পেশেন্ট সুইসাইড অ্যাটেম্প করছে, এখন যাই হোক সে হসপিটালে তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু সে বলতেছে না কোন ওষুধ সে পাইছে। আর আমরা এক্সামিনেশন করে পাইলাম যে এখানে পেশেন্টের পিউপিলটা ডায়ালেটেড। এখন কোশ্চেন হচ্ছে কোন কোন ওষুধের জন্য পিউপিলটা ডায়ালেটেড হইতে পারে। আমরা এক এক করে আসি। একটা হচ্ছে ক্লোরোপ্রোমাজিন, কোকেইন, ফ্যান্টানিল, মিট্রাজাপাইন, সোডিয়াম ভ্যালপোরেট। সো এক এক করে আসি। প্রথমে আসি ক্লোরোপ্রোমাজিনের জন্য পিউপিলটা আসলে আমরা মায়োসিস পাই। সো পিউপিল মায়োসিস হবে, কনস্ট্রিক্টেড হবে, সো নট দিস ওয়ান। কোকেইন হচ্ছে কীভাবে বলা যায়, সিম্প্যাথোমিমেটিক একটা এজেন্ট। কোকেইন একটা সিম্প্যাথোমিমেটিক এজেন্ট। সো সিম্প্যাথিক অ্যাক্টিভিটিকে সে বাড়ায় দেয়। যদি কোনো পার্সনের সিম্প্যাথিক অ্যাক্টিভিটি বেড়ে যায় সেখানে আমরা পিউপিলটা ডায়ালেটেড হতে দেখি, মাইড্রিয়াসিস হয়। সো এইখানে পিউপিল ডায়ালেটেড হবে। সো পিউপিল এখানে ডায়ালেটেড, সো দিস ইজ কোকেইন। ফ্যান্টানিল কিন্তু আমরা অ্যানাস্থেটিক এজেন্ট হিসেবে ইউজ করি, সো এখানেও মায়োসিস হয়। মির্টাজাপাইন, এটা বেনজোডায়াজাপাইন গ্রুপের না, মির্টাজাপাইন বেনজোডায়াজাপাইন না অ্যাকচুয়ালি, সরি। সো মির্টাজাপাইন, আচ্ছা মির্টাজাপাইনেও আসলে মায়োসিসই হয়। মির্টাজাপাইনে এটা তো মায়োসিস হবে। সোডিয়াম ভ্যালপোরেট, ইট অলসো কজ মায়োসিস। অ্যাকচুয়ালি এগুলো সবাই মায়োসিস করে। সো কারেক্ট আনসার আসলে এখানে কোকেইন। সো কোকেলটা আসলে একটা সিম্প্যাথোমিমেটিক এজেন্ট, সহজে এটা দিয়ে আমরা আসলে ব্যাখ্যা করতে পারি। সো কারেক্ট আনসার উইল বি দিস ওয়ান। আচ্ছা মোস্টলি এটা আমাদের, এটা পরে আছে না, আচ্ছা এটাই আমাদের এই সেশনের লাস্ট কোশ্চেন।
সো আমরা একটু দেখি এখানে কি বলছে যে একটা 43-year-old একজন ওয়েম্যান সেই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তাকে নিয়ে আসা হয়েছে আফটার অ্যান ওভারডোজ ইনভলভিং আ মিক্সচার অফ মেডিকেশন ইনক্লুডিং প্যারাসিটামল, সিটালোপ্রাম, সোডিয়াম ভ্যালপোরেট, ফ্লুওজিডিন, ফেরাস সালফেট, বহুত কিছু। সো এখন বলা হচ্ছে ইউ আর কি বলে কন্টেম্পলেটিং অ্যাডমিনিস্ট্রেশন ওরাল অ্যাক্টিভেটেড চারকোল। এখন কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর উড বি মোস্ট স্ট্রংলি ইনফ্লুয়েন্স ইউর ডিসিশন টু অ্যাডমিনিস্টার অর অ্যাভয়েড ওরাল অ্যাক্টিভেটেড চারকোল। এখন মানে নিচের কোন ফ্যাক্টর থেকে আমি এটা ডিসিশনটাকে আসলে এটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখি। একটা হচ্ছে অ্যাবসেন্স অফ বাউল সাউন্ড। আচ্ছা, যদি কোনো একটা পেশেন্টের বাউল সাউন্ড না থাকে তার অর্থ কি? প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করছে, সিম্পল কথা। কারণ একটা পেশেন্টের প্যারালাইটিক আইলিয়াস আছে, আমি তাহলে যাই খাওয়াবো অ্যাসপিরেশন হয়ে যাবে। তাহলে তো মানে এই অবস্থায় কোনো পেশেন্টের মুখে কিছু খাওয়ানো লিটারালি সুইসাইড। সো এটা আসলে করার কোনো মানেই হয় না। তাহলে ডেফিনেটলি বাউলস অ্যান্ড অ্যাবসেন্ট থাকলে আমি অ্যাক্টিভেটেড চারকোল এই মোমেন্টে পেশেন্টকে দিব না। আচ্ছা, একটা অবস্থায় অ্যাডমিনিস্ট্রেশন ইজ লেস ইফেক্টিভ আফটার মিক্সড ওভারডোজ। এটা আসলে দ্যাটস নট কারেক্ট অ্যাকচুয়ালি। আমাদের অ্যাক্টিভেটেড চারকোল যেই জায়গায় কাজ করে সেইটা তো ঠিকই ইফেক্ট দেখাবে। এখন যদি আমি বলি যে আয়রন অ্যাক্টিভেটেড চারকোলে কিছু হয় না, যেগুলো ক্যাটায়ন আছে ক্যাটায়ন এগুলো অ্যাক্টিভেটেড চারকোলের কিছুই হয় না। সো আয়রনের কিছু হবে না, দ্যাটস ট্রু। কিন্তু সব ড্রাগের যে এখানে মানে কমে যাবে, ইটস নট লাইক দ্যাট। সো দ্যাটস নট মানে কমপ্লিটলি ট্রু। চারকোল মিনিমাইজেস টক্সিসিটি ইফ গিভেন উইদিন 1 hour অফ আয়রন ওভারডোজ। আয়রনে এটা আসলে কাজ করে না, সো এটা বলে লাভ নাই। তারপরে হচ্ছে চারকোল শুড বি ইউজড অনলি ফর মডিফাইড রিলিজ প্রিপারেশন। নট অ্যাকচুয়ালি, এটা মডিফাইড রিলিজ প্রিপারেশনে দিই, ইটস নট লাইক দ্যাট। পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক থাকে, অ্যাসিমটোমেটিক থাকলেও আমরা দিব। যদি পেশেন্ট একটা পয়জনিং হয়, ওভারডোজ হয়, 1 ঘন্টার মধ্যে আসে এবং যদি ওইখানে চারকোলের আসলে রোল থাকে, আমি দিব, সিমটোমেটিক হোক আর না হোক। সো কারেক্ট অ্যান্সার উইল বি দিস ওয়ান। আচ্ছা, শেষ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই সেশনের আলোচনা। মোটা দাগে এই সেশনে আমরা 10টা কোশ্চেন আলোচনা করছি, প্রায় সবগুলো আসলে টক্সিকোলজি রিলেটেড ছিল। এমআরসিপি পার্ট 1-এ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে টক্সিকোলজি থেকে অনেকগুলো প্রশ্ন আসে এবং যারা আসলে ভুল করে এগুলোতেই বেশি ভুল হয়, কারণ এগুলো প্র্যাকটিস কম হয়, এগুলো থিওরি একটু কম পড়া হয়। সো একটু প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করাটাই এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফর এমআরসিপি পার্ট 1। সবাইকে ধন্যবাদ।